বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব। খেয়াল করব সবাই। পুলিশ প্রবিধান। আমরা গত ক্লাসে পড়েছিলাম ২৮০, ২৮২। খুব ইম্পোর্টেন্ট বিষয়, তাই না? বিনা পরোয়ানায় তল্লাশি, বিনা পরোয়ানায় অনুসন্ধান, পরোয়ানা নিয়ে অনুসন্ধান আমরা জেনেছিলাম গত ক্লাসে। ২৮০ এবং ২৮২ তে পড়েছিলাম টিআই প্যারেড, শনাক্তকরণ মহড়া। টিআই প্যারেড আমরা কি পড়েছিলাম মনে আছে কিনা আপনাদের? অপরাধীকে শনাক্ত করার জন্য ১৫ থেকে ২০ জন আসামিকে একত্র করে ৩ জন ব্যক্তির উপস্থিতিতে অথবা দেখেন বলা আছে হয়তোবা ম্যাজিস্ট্রেট, হয়তোবা সাব রেজিস্ট্রার, হয়তোবা এমন কোন সম্মানিত ২ জন সাক্ষী। তাদের উপস্থিতিতে একই পোশাক পরিহিত অবস্থায় যে প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে, আইনের পরিভাষায় তাকে শনাক্তকরণ মহড়া অথবা টিআই প্যারেড বলে অভিহিত করা হয়। খেয়াল করব, এই শনাক্তকরণ মহড়ার পরে আমরা আজকে জানবো ২৮৩। ২৮৩ আমরা ২৮৩ পর্যালোচনায় দেখব আইনের পরিভাষায়। খেয়াল করি সবাই। ২৮৩ ধারায় আমরা দেখতে পাই স্বীকারোক্তির যথার্থতা নির্ণয়। প্রবিধান ২৮৩ স্বীকারোক্তির যথার্থতা নির্ণয়। আপনাদেরকে বলেছিলাম যে যখন ১৬৪ ফৌজদারি কার্যবিধি, ৩৬৪ ফৌজদারি কার্যবিধি, এর সাথে আপনার প্রবিধান ব্যবহার করবেন ২৮৩। আপনারা চাইলে ৪৬৭ ব্যবহার করতে পারেন। তবে ২৮৩ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। অবশ্যই ২৮৩ উল্লেখ করতে হবে। ম্যান্ডেটরি ফর আস। আমরা আজকে সেই ২৮৩ বিষয়টা জানবো যে কেন ২৮৩ দিতে হবে। আপনি একটু খেয়াল করেন, চোখ বন্ধ করেন। ১৬৪, ৩৬৪ তে স্পষ্টতই বলা আছে বিবৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে গ্রহণ করতে পারেন? আমরা দেখেছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আমরা জেনেছি। তাহলে এই যে কোন ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন সে বিষয়ে বলা আছে। সে বিষয়টা আমরা ইন্ডিকেট করতে পারি। আপনারা একটু প্রথমে জেনে রাখেন তো প্রবিধান যে ব্যবহার করতেছেন, কিসের বলে ব্যবহার করতেছেন? প্রবিধান পড়ার সময় দেখবেন প্রত্যেকটা প্রবিধানের ভিতরে ফৌজদারি কার্যবিধির একটা ধারা ইন্ডিকেট করা আছে। যে প্রবিধানের মধ্যে যে ধারাটা ইন্ডিকেট করা আছে সেই ধারার সাথে এই প্রবিধান ব্যবহৃত হবে। এটা হচ্ছে প্রবিধান ব্যবহারের নিয়ম নীতি। তাহলে আমরা দেখতে পাবো, খেয়াল করবো আবার সবাই। এই যে প্রবিধানের সাথে ধারা ব্যবহার করবেন, তাহলে আমরা দেখতে পাই ২৮৩ প্রবিধানে বলা আছে কোন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করবেন। এইটা পরবর্তী স্টেপ। আগে আমরা জানবো কোন অভিযুক্ত অথবা সন্দেহভাজন ব্যক্তি স্বীকারোক্তি প্রদানের ইচ্ছা পোষণ করলে পুলিশ অফিসার তা পুরোপুরিভাবে রেকর্ড করতে পারে। বিষয়টা কি খেয়াল করবো সবাই। তাহলে স্বীকারোক্তি প্রদান করতে আগ্রহ পোষণ করলে, ইচ্ছা পোষণ করলে অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তি সেটা নিতে পারেন কে? পুলিশ অফিসার। তবে প্রশ্ন হচ্ছে বিচারসম্মত বিচারসম্মত স্বীকারোক্তি রেকর্ডের জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। প্রশ্নটা কোথায়? স্বীকারোক্তি কিন্তু আমি নিতে পারতেছি। স্বীকারোক্তি নেওয়ার উপর কোনো বাধ্যবাধকতা নাই। স্বীকারোক্তি নেওয়ার যথার্থতা রয়েছে। তবে বিচারসম্মত স্বীকারোক্তি নিতে হলে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। কত বিধি মোতাবেক? ২৮৩ প্রবিধান মোতাবেক। কোন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করব? খেয়াল করব সবাই। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছিলাম জেলা ম্যাজিস্ট্রেট, দ্যাট মিনস বুঝতে হবে বিচার বিভাগ আলাদা হয়ে যাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট বলতে বোঝানো হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য বাধ্যবাধকতা রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি তিনি উপস্থিত না থাকেন সেক্ষেত্রে স্বীকারোক্তিমূলক জবানবন্দি অথবা বিবৃতি গ্রহণ করবেন সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট, দ্যাট মিনস তার নিচে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি না থাকে তাহলে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি অথবা বিবৃতি গ্রহণ করতে ক্ষমতাবান। দয়া করে এই প্রশ্ন পরীক্ষাতে আসছে, আবারও আসবে, আবারও আসতে পারে। সো
আমরা এই বিষয়টা যেন না ভুলি। কোন কোন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন? বিচার সম্মত স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি আলোচনা করুন। আমরা প্রশ্ন আসতে পারে, বিচার সম্মত স্বীকারোক্তি গ্রহণের জন্য পুলিশ অফিসার কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন, অথবা বিচার সম্মত স্বীকারোক্তি গ্রহণের জন্য পুলিশ অফিসারের কার্যক্রম আলোচনা করুন। তাহলে তার কার্যক্রম কি? তিনি অপরাধী স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন, তবে বিচার সম্মত স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য তিনি এখতিয়ারবান ম্যাজিস্ট্রেট, দ্যাট মিনস উল্লেখ করে দিবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাবেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার জন্য। যা আমরা 283 প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই। পাশাপাশি যখন 283 প্রবিধান লিখবেন, অবশ্যই পাশে লিখতে হবে ফৌজদারি কার্যবিধি 164, 364। দেন আমরা দেখব স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে 287। আপনারা এই বিষয়গুলো পড়েছেন ইতিমধ্যে। আমরা যখন ফৌজদারি কার্যবিধিতে শান্তি রক্ষার মুস্তেকা এবং সদাচরণের মুস্তেকা পড়ি, শান্তি রক্ষার মুস্তেকা এবং সদাচরণের মুস্তেকা পড়ি, আমরা পড়েছিলাম না 107, যার সাথে প্রবিধান বলেছিলাম 287। তাহলে 107 সাথে কেন 287 প্রবিধান বলেছিলাম? দেখেন 287 প্রবিধানের ভিতরে বলা আছে 107 ধারার বিধি ব্যবস্থা, দাঙ্গা হাঙ্গামা এবং জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে, তদন্তের লক্ষ্যে আমরা দেখতে পাই এই প্রবিধানের বিবেচ্য বিষয়। আমরা বলেছিলাম না, অপরাধ যেন না হয়, যার মাধ্যমে অপরাধ সংগঠিত হতে পারে তাকে গ্রেফতার পূর্বক ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়। মামলা দেওয়া যাবে না, নন এফআইআর প্রসিকিউশন দিয়ে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, যেন তিনি আর ভবিষ্যতে এমন কোনো অপরাধ না করেন। তাহলে আমরা মূলত জানলাম 287 মোতাবেক ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারার যে অপরাধ, সে অপরাধের জন্য গ্রেফতার পূর্বক ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয় মুস্তেকা গ্রহণের জন্য। ম্যাজিস্ট্রেট তার নিকট থেকে মুস্তেকা গ্রহণ করে। কত বছরের জন্য? 1 বছরের জন্য। ভুলে গেছেন নাকি? 106, 110, 3 বছর মধ্যে দিয়ে যা আছে 1 বছরের জন্য। তাহলে 107 হচ্ছে 1 বছর, যা আমরা দেখতে পাই 287 প্রবিধান পর্যালোচনায়। 287 সাথে ফৌজদারি কার্যবিধি 107। দেন আমরা দেখব 288, এটা আমরা জেনেছিলাম। 288 কিসের সাথে ব্যবহৃত হয়? প্রথম থেকে যদি আমরা জানি, ফৌজদারি কার্যবিধি 55 ধারায়, মনে আছে নাকি আপনাদের? ফৌজদারি কার্যবিধি 55, ভবঘুরে, সন্দেহভাজন, অভ্যাসগত অপরাধী। ভবঘুরে, সন্দেহভাজন এই দুইটার ক্ষেত্রে হচ্ছে 109, আর অভ্যাসগত অপরাধীর ক্ষেত্রে 110। তাহলে ভবঘুরে, সন্দেহভাজন এই দুই ক্ষেত্রে 109 ফৌজদারি কার্যবিধি। এই মোতাবেক ম্যাজিস্ট্রেট মুস্তেকা নিয়ে থাকেন, ভবিষ্যতে যেন এই অপরাধ না করেন। আর এটার সাথে আমরা প্রবিধান কত পড়েছিলাম? 109 এর সাথে প্রবিধান 288। 288 এই হচ্ছে আমাদের আজকের 288 বিষয়। ফৌজদারি কার্যবিধি 109 ধারার অধীনে কার্যক্রম। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা দেখবো 109 ধারা অনুযায়ী কার্যক্রমটা কি। ফৌজদারি কার্যবিধির 55 ধারা অনুযায়ী যাকে গ্রেফতার করা হবে, জামিন প্রদানে অসম্মত হলে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হয় 288 প্রবিধান মোতাবেক। তাহলে 288 সাথে কয়টা ধারা রিলেটেড হলো? 288 ফৌজদারি কার্যবিধি 109 এবং 55, 109 এবং 55। তাহলে আমরা জানলাম 287, 107, 288, 109, আর সর্বশেষ আমরা জানবো, ইতিমধ্যে আমরা জেনেছি কিন্তু ফৌজদারি কার্যবিধি যখন পড়ি, 289, 290, 289, 290 আমরা কি জেনেছিলাম? ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারায় বলা আছে। আবার যদি দেখতে পাই ফৌজদারি কার্যবিধি 55 ধারায় বলা আছে। 289 ধারা আমরা দেখতে পাই অভ্যাসগত অপরাধী, যারা চুর ডাকাত গৃহভঙ্গকারী, চুর ডাকাত গৃহভঙ্গকারী অভ্যাসগত অপরাধী। এই অভ্যাসগত অপরাধীর ক্ষেত্রে আমরা প্রবিধান ব্যবহার করে থাকি 289, 290। এই অভ্যাসগত অপরাধীর ক্ষেত্রে আমরা 289 ধারায় দেখতে পাই ফৌজদারি কার্যবিধি 110 ধারার বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে। ফৌজদারি কার্যবিধি
110 এবং 55 ধারার সাথে 289 বিধিবিধান প্রযোজ্য হবে। 289 বিধি আর 290 বিধি পর্যালোচনায় দেখতে পাই, খেয়াল করবেন, অভ্যাসগত অপরাধী প্রমাণের জন্য কার সাক্ষী গ্রহণযোগ্য বলে বিবেচিত? প্রশ্ন আপনাদের জন্য। অভ্যাসগত অপরাধীর ক্ষেত্রে অভ্যাসগত অপরাধী কিনা সেটা প্রমাণের জন্য কোন সাক্ষী গ্রহণযোগ্য বা অধিকতর গ্রহণযোগ্য বা অধিকতর স্বীকৃত বলে গ্রহণযোগ্য? আমরা দেখতে পাবো 290 প্রবিধান পর্যালোচনায় সাধারণভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সাক্ষী গ্রহণযোগ্য। সাধারণভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সাক্ষী গ্রহণযোগ্য। অভ্যাসগত অপরাধী প্রমাণের ক্ষেত্রে সাধারণভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সাক্ষী গ্রহণযোগ্য। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে অভ্যাসগত অপরাধীকে প্রমাণের ক্ষেত্রে বা অভ্যাসগত অপরাধী প্রমাণের ক্ষেত্রে কার সাক্ষী গ্রহণযোগ্য, আমরা দেখতে পাবো সাধারণভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সাক্ষী গ্রহণযোগ্য হবে আইনের পরিভাষায়, যা আমরা প্রবিধান 290 পর্যালোচনায় দেখতে পাই। সর্বোপরি আমরা দেখব 293 বিধি। 293 বিধি, আমরা 293 বিধি পর্যালোচনায় দেখি ঘটনা তদন্তের জন্য সাক্ষী অথবা তদন্তকারী অফিসারের ব্যয়। ঘটনা তদন্তের জন্য সাক্ষী অথবা তদন্তকারী অফিসারের ব্যয় নির্বাহ হবে পুলিশ সুপার এর কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট হতে খরচ বহন করা হবে পুলিশি তদন্ত খরচ খাতে বিস্তারিত উল্লেখ করা হয়। প্রশ্ন আসতে পারে, তদন্তকারী অফিসারের ব্যয় পুলিশ সুপার তার কোন খাত থেকে বহন করে থাকেন? কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট নামে অবহিত হবে, পাশাপাশি খরচ বেয়ার করা হবে পুলিশি তদন্ত খরচ বা খাত নামে। তাহলে আমরা 293 পর্যালোচনায় দেখতে পাই 293 প্রবিধান পর্যালোচনায় ঘটনা তদন্তের জন্য সাক্ষী ও তদন্তকারী অফিসারের ব্যয় নির্বাহ করেন পুলিশ সুপার তার কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট ফান্ড হতে। পাশাপাশি ইহা একটি পুলিশি তদন্ত খরচ খাতে বিস্তারিত লিপিবদ্ধ করতে হয় কি কারণে এই খরচ বহন করা হলো। 293। আর সর্বোপরি আমরা জানবো 297। এই প্রবিধানে আজকে আমাদের শেষ 297 প্রবিধান। বিশেষজ্ঞের মতামত গ্রহণ, রাসায়নিক বা বিশেষজ্ঞের মতামতের জন্য আলামত প্রেরণ। আমরা দেখতে পাবো বিশেষজ্ঞের মতামত গ্রহণের জন্য আলামত প্রেরণ করা হয় সংশ্লিষ্ট, আমরা জানি কিনা যে রাসায়নিক পরীক্ষকের নিকট, গ্যান্ডারিয়াতে পাঠান, অনেকেই জানেন। রাসায়নিক পরীক্ষকের নিকট প্রেরণ করা হয় 297 প্রবিধান অনুযায়ী, যা আমরা সাক্ষ্য আইন 45 এবং ফৌজদারি কার্যবিধি 509 ক। সাক্ষ্য আইন 45 এবং ফৌজদারি কার্যবিধি আইনের 509 ক ধারা অনুযায়ী প্রবিধান 297 ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সংশ্লিষ্ট রাসায়নিক পরীক্ষকের নিকট মতামত গ্রহণের জন্য বা প্রতিবেদন পাওয়ার লক্ষ্যে প্রেরণ করা হয়ে থাকে 297 অনুযায়ী। তাহলে আমরা আজকে কি জানলাম? 283 স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে গ্রহণ করতে পারেন? স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশ গ্রহণ করতে পারেন, তবে বিচার সম্মত স্বীকারোক্তি গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয় 283 প্রবিধান পর্যালোচনায় দেখা যায়। তাহলে 283 প্রবিধানের সাথে আমরা বিধিগত ব্যবহার করি আরেকটা বিধি 467 প্রবিধান। এছাড়া আমরা জেনেছি 287, যেক্ষেত্রে যার মাধ্যমে শান্তি ভঙ্গ ঘটতে পারে, লাইক দ্যাট দাঙ্গা হাঙ্গামা এবং জমি জমা সংক্রান্ত বিরোধ, যা আমরা দেখতে পাই 287 প্রবিধান ফৌজদারি কার্যবিধি 107। ফৌজদারি কার্যবিধি 109 এর সাথে আমরা ইতিমধ্যে জেনেছি প্রবিধান হবে 288, যা আমরা জেনেছি ভবঘুরে সন্দেহভাজন অপরাধীর ক্ষেত্রে। 289 বিধি পর্যালোচনায় দেখা যায় ফৌজদারি কার্যবিধি আইনের 110 এর সাথে ইহা সামঞ্জস্যপূর্ণ। যখন অভ্যাসগত অপরাধীকে আদালতে প্রেরণ করা হয়, ম্যাজিস্ট্রেট তার নিকট থেকে
মুস্তাকা নিয়ে থাকেন পরবর্তী ৩ বছরের জন্য, যেন তিনি ভালো আচরণ করেন ২৮৯ প্রবিধান অনুযায়ী। আর সর্বোপরি ২৯০ প্রবিধানে আমরা দেখতে পাই অভ্যাসগত অপরাধী কিনা তা প্রমাণের জন্য সাধারণভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সাক্ষী গ্রহণযোগ্য। সাধারণভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সাক্ষী গ্রহণযোগ্য, যা আমরা ২৯০ প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই। দেন আমরা জেনেছি সাক্ষী অথবা তদন্তের ব্যয় নির্বাহ হবে কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট হতে পুলিশ সুপার এর এই বিষয়টি বিস্তারিত রেকর্ড থাকবে পুলিশি তদন্ত খাতে বিস্তারিত রেকর্ড থাকবে। বিশেষজ্ঞের মতামত গ্রহণের জন্য রাসায়নিক পরীক্ষকের মতামত বা অন্যান্য বিশেষজ্ঞের মতামত গ্রহণের জন্য আলামত প্রেরণের বিষয় বলা আছে প্রবিধান ২৯৭, সাক্ষ্য আইন ৪৫, ফৌজদারি কার্যবিধি ৫০৯ ক। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষজ্ঞের নিকট প্রেরণ করা হয় মতামত গ্রহণের জন্য ২৯৭ প্রবিধান পর্যালোচনা আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।